ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা শহরে এত বড় হামলা রাশিয়া আসলে কি বোঝাতে চায়? রাশিয়ার এবারের হামলায় টিকে থাকতে পারবে কি ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের জাপোরিঝিয়া শহর? আগুনে পুড়ছে ভবন, বিধ্বস্ত নগর। জাপোরিঝিয়ার মানুষ কিভাবে বেঁচে আছে? রাশিয়ার লক্ষ্য কি শুধু জাপোরিঝিয়া, নাকি আরো বড় পরিকল্পনা চলছে? কারণ মাত্র এক রাতেই রাশিয়ার ছোড়া ড্রোনে তছনছ অবস্থা ইউক্রেনের এই শহরটির। জাপোরিঝিয়ায় কি ফিরতে পারবে ইউক্রেনীয় সেনারা? প্রতিনিয়তই সাফল্য অর্জন করছে রাশিয়ার সামরিক বাহিনী। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের বিশাল অংশই এখন রাশিয়ার দখলে। তবে একই নামের শহরটি এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে, যেটি দখলের জন্য এগিয়ে যাচ্ছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সৈন্যরা। রাশিয়ার নিযুক্ত জাপোরিঝিয়া অঞ্চলের প্রধান ইয়েভজেনি বেলিটস্কি জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার নিয়ন্ত্রিত এলাকায় বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আক্রমণ করছে, যার কারণে প্রায় 40,000 গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 26 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তাহলে কি জাপোরিঝিয়া শহর থেকে পিছু হটবে রাশিয়া? 26 নভেম্বর গভীর রাতে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহরটিতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী, যার কারণে 7টি আবাসিক ভবনে আগুন লেগে যায়। এছাড়াও বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার এই হামলায় এখন পর্যন্ত অন্তত 12 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শহরটির বর্তমান অবস্থা প্রসঙ্গে জাপোরিঝিয়ার আঞ্চলিক গভর্নর ইভান ফেডোরভ বলেছেন, বর্তমানে 12টি স্থানে উদ্ধার অভিযান চলছে। ইউক্রেনের পুলিশ বাহিনী এবং মেডিকেল টিমের সর্বাধিক সংখ্যক ইউনিট মোতায়েন করা হয়েছে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। বিশ্লেষকরা বলছেন, প্রায় 334 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা জাপোরিঝিয়া শহরটিকে পুরোপুরি দখলে নিতেই এমন জোরদার হামলা চালাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। অচিরেই শহরটির নিয়ন্ত্রণ হারাবে ইউক্রেন, এমন ধারণাও পোষণ করেছেন সমরবিদরা। একজন প্রেসিডেন্ট যখন হোয়াইট হাউসে দাঁড়িয়ে 2 মুরগিকে ক্ষমা করে দেন, তখন কি সেটা শুধু মুরগির গল্প, নাকি পুরো আমেরিকার রাজনৈতিক থ্রিলারের একটা সিক্রেট চ্যাপ্টার? দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে ফিরে এসে এরকমই অদ্ভুত সব কাজ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মুরগি। কিন্তু কেন? এটা কি ঐতিহ্য, নাকি ট্রাম্পের নতুন স্ট্র্যাটেজি, নাকি এর চেয়েও বেশি কিছু আছে? চলুন তাহলে গল্পটা খুলে বলি। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে 2 টার্কি মুরগিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। থ্যাঙ্কস গিভিং অনুষ্ঠানের প্রথা অনুসারে গাবল ও ওয়াটল নামের 2 টার্কি মুরগিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করে দিয়েছেন তিনি। 25 নভেম্বর সকালে ওয়াশিংটনে পরিচিত রোজ গার্ডেনের হাস্যোজ্জ্বল পরিবেশে ট্রাম্প এবছরের থ্যাঙ্কস গিভিং অনুষ্ঠানে ডিনার টেবিলের মেনু হওয়ার হাত থেকে এই মুরগি দুটিকে বাঁচিয়ে দেন। সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, নর্থ ক্যারোলিনার একটি খামার থেকে আনা বিশাল সাদা পালকের এই 2টি মুরগির ওজন প্রায় 23 কেজি। ক্ষমা পাওয়ার অনুষ্ঠানের আগে রাতে মুরগি দুটিকে হোয়াইট হাউসের কাছে বিলাসবহুল উইলার্ড ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বিশেষ কামরায় রাখা হয়েছিল। 1989 সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ থ্যাঙ্কস গিভিং অনুষ্ঠানে ডিনার টেবিলের জন্য বাছাই করা বিভিন্ন প্রাণীদের মধ্যে কয়েকটিকে ছেড়ে দেওয়ার প্রথা শুরু করেন। এই প্রথায় অংশ নিয়ে ট্রাম্প মজা করে বলেন, প্রথমে তিনি টার্কি দুটির নাম রাখতে চেয়েছিলেন চাক ও ন্যান্সি, যা ডেমোক্র্যাট নেতা চাক শুমার ও সাবেক স্পিকার ন্যান্সি পেলোসির নাম অনুসারে। তবে পরে মত পাল্টে ট্রাম্প ব্যাখ্যা দেন, ওদের নাম ওভাবে রাখলে আমি তো তাদের ক্ষমাই করতাম না, ওই দুজনকে আমি কোনোদিনই ক্ষমা করব না। এছাড়া গত বছর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমাপ্রাপ্ত 2 টার্কি পেইচ ও ব্লসমকেও আবার ক্ষমা করে দেন ট্রাম্প। তিনি দাবি করেন, তার ডেমোক্রেটিক পূর্বসূরি নাকি স্বয়ংক্রিয় সাইনিং ডিভাইস ব্যবহার করেছিলেন, তাই ওই ক্ষমা নাকি অবৈধ, যদিও এই অভিযোগের কোনো ভিত্তি নেই। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এবছর ক্ষমাপ্রাপ্ত গাবল ও ওয়াটলের বাকি জীবন কাটবে নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির কৃষি কলেজে। বিষয়টি নিশ্চিত করেছে ন্যাশনাল টার্কি ফেডারেশন।
কেন হোয়াইট হাউসে এত বড় আয়োজনের মধ্যে সৌদি যুবরাজকে স্বাগত জানালেন ট্রাম্প? আর এই সৌজন্য প্রদর্শন কি ইসরায়েলকে উপেক্ষা করার নতুন সংকেত? নভেম্বরের এক উজ্জ্বল সকালে হোয়াইট হাউসের দক্ষিণ লনে হাজির ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এবার তার অতিথি সাধারণ কোনো নেতা ছিলেন না, তিনি ছিলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ট্রাম্প প্রশাসনের ইতিহাসে এটি সবচেয়ে জমকালো এবং সাড়ম্বরে অভ্যর্থনা। ঘোড়ার ওপর দাঁড়িয়ে সেনারা পতাকা হাতে লাইন করে দাঁড়িয়ে আছে, আকাশে উঠছে এক ঝাঁক যুদ্ধ বিমান। নতুনভাবে সোনালী আভায় সজ্জিত ওভাল অফিসে প্রবেশের সময় ট্রাম্প যুবরাজকে হাত ধরে বারবার বলেন, রাজকীয় বন্ধুত্বের এই সম্মান আমার জন্য অপরিসীম। কিন্তু এই রাজকীয় ছবির মধ্যে এক সাংবাদিক প্রশ্ন তোলেন 2018 সালের জামাল খাশোগি হত্যাকাণ্ড সম্পর্কে। ট্রাম্প ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সাংবাদিককে সরাসরি সমালোচনা করেন। তার দাবি, যুবরাজের এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনো সংযোগ নেই। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট সম্পূর্ণ বিপরীত কিছু বলছে। ট্রাম্পের পররাষ্ট্র নীতিতে এটি নতুন কিছু নয়। মানবাধিকারের প্রতি উদাসীনতা, স্বৈরশাসকদের প্রতি প্রকাশ্য আনুগত্য, এগুলো তার নীতির অংশ। তবে এই সফরটি ছিল একটি স্পষ্ট সংকেত। সৌদি আরবের সঙ্গে বন্ধুত্ব এবং সহযোগিতাকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। F-35 যুদ্ধবিমান বিক্রির ঘোষণা সেই দৃঢ়তার প্রমাণ। এবার সৌদি আরবও এই অত্যাধুনিক প্রযুক্তি পাবে, এমনকি ইসরায়েলের মতোই। ট্রাম্প বলেন, সৌদি আরব মহান মিত্র, ইসরায়েলও মহান মিত্র। উভয়ের এমন সম্পর্ক হওয়া উচিত যেখানে উভয়ই সেরা সুবিধা পাবে। এটি ওয়াশিংটন ইসরায়েল সম্পর্কের দীর্ঘস্থায়ী নীতিকে কিছুটা থমকে দিয়েছে। মার্কিন সামরিক সরঞ্জাম সবসময় ইসরায়েলকে অগ্রাধিকার দিত, এখন সেই নীতি আপাতত বদলেছে। আর যুদ্ধ বিমানের পাশাপাশি আরও এক গুরুত্বপূর্ণ ঘোষণা, উন্নত এআই চিপ বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার। সৌদি আরব দ্রুত একটি বৈশ্বিক এআই কেন্দ্র গড়ে তুলতে চাইছে। এই সিদ্ধান্ত সৌদি যুক্তরাষ্ট্র অংশীদারিত্বকে শক্তিশালী করবে এবং মধ্যপ্রাচ্যের প্রযুক্তিতে নতুন অধ্যায় শুরু করবে। এই পদক্ষেপ শুধু সৌদি আরবকে শক্তিশালী করছে না, এটি ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য কৌশলকেও নতুন আঙ্গিকে পরিমাপ করছে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের পদক্ষেপ, জাতিসংঘে ফিলিস্তিনিদের স্বাধীনতার পথ খোলা, সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সবই ইঙ্গিত দিচ্ছে যে ট্রাম্প অন্তত সাময়িকভাবে ইসরায়েলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে না। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা, চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। তাহলে প্রশ্ন থাকে, এই জুটি কি সত্যি মধ্যপ্রাচ্যের শক্তি সমতার নতুন অধ্যায় খুলবে, নাকি এটি কেবল একটি কূটনৈতিক প্রদর্শনী যা শুধু ক্যামেরার জন্য সাজানো? সময় বলে দেবে ট্রাম্পের এই সৌজন্য প্রদর্শন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রকে কতটা বদলে দিতে পারে। ইরান কি হতে যাচ্ছে নতুন রাশিয়া? রাশিয়ায় কি এবার ইরানকে দিতে যাচ্ছে সেই পারমাণবিক অস্ত্র? রাশিয়া ইরান জোটে কি এবার কেঁপে উঠবে ইসরায়েল সহ পশ্চিমারা? কারণ ইরানের কট্টরপন্থী আইন প্রণেতা কামরান গাজানফারির দাবি, তেহরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে ইচ্ছুক মস্কো। তাহলে কবে ইরানের সামরিক বহরে যোগ হচ্ছে এই শক্তিশালী মারণাস্ত্রটি? পশ্চিমাদের মাঝে বারবার উত্তাপ ছড়াচ্ছে ইরানের পারমাণবিক ইস্যুটি। কারণ জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর তথ্য বলছে, ইরানের কাছে এখনও 400 কেজি ইউরেনিয়াম রয়েই গেছে, যার বিশুদ্ধতার মাত্রা 60%। দেশটি চাইলে পরমাণু অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়ামগুলোকে 90% পরিশুদ্ধ করতে পারবে। এবার নতুন করে চাঞ্চল্যকর তথ্য দিলেন কামরান গাজানফারি। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের প্রসঙ্গ টেনে ইরানের কট্টরপন্থী এই আইন প্রণেতা বলেন, IAEA এর সাথে করা ইরানের NPT চুক্তি প্রত্যাহারকে সমর্থন করে চীন ও রাশিয়া, যার মাধ্যমে আমাদের পারমাণবিক ও সামরিক সক্ষমতা বৃদ্ধি পাবে। এমনকি রাশিয়া নিজেই ইরানকে পরমাণু অস্ত্র সরবরাহ করতে ইচ্ছুক। 24 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এর আগে দিমিত্রি মেদভেদেভ ইরানের পারমাণবিক ইস্যুটি নিয়ে এক প্রতিক্রিয়ায় বলেন, বেশ কয়েকটি দেশ তাদের নিজস্ব পারমাণবিক অস্ত্র ইরানকে সরাসরি দিতে প্রস্তুত। তার এই মন্তব্যের কড়া সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরানে আবারও সামরিক অভিযান চালানোর হুমকি দেন যুক্তরাষ্ট্রের এই শাসক। কিন্তু রাশিয়া কি চাইলেই ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে পারবে?
রাশিয়া নিজেই বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হলেও এই মারণাস্ত্রটি ইরানকে দিতে কিছু বাধার মুখে পড়বে বলে ধারণা বিশ্লেষকদের। কারণ 1968 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এনপিটি চুক্তিতে সই করে, যার মাধ্যমে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে IAEA এর কাছে প্রতিশ্রুতি দেয় সোভিয়েত ইউনিয়ন, যে চুক্তিটি বর্তমান রাশিয়াও অনুসরণ করছে। ফলে পারমাণবিক শক্তিধর দেশ হয়েও ইরানের কাছে মারণাস্ত্রটি হস্তান্তর করতে পারবে না রাশিয়া। ইমরান খান কি বেঁচে আছেন? কেন তার বোনদের তার সাথে দেখা করতে দেয়া হয়নি? আর আদিয়ালা কারাগারের বাইরে যে সহিংসতা, তা কি কোনো বড় ঘটনার ইঙ্গিত? প্রশ্নগুলো ঘুরতে থাকে আর এর মাঝেই ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুজব। 26 নভেম্বর দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ রটতে থাকে ইমরান খান নাকি কারা হেফাজতেই মারা গেছেন। কোনো প্রমাণ নেই, কোনো সরকারি তথ্য নেই, তবুও কয়েকটি অজ্ঞাত অ্যাকাউন্ট একই দাবি ছড়িয়ে দিয়ে আতঙ্ক তৈরি করে পুরো পাকিস্তানে। একই সময় তার বোনেরা কারাগারে বারবার দেখা করতে চাইলেও অনুমতি পাননি। পাহারার সংখ্যা বাড়তে থাকে আর কারাগারের বাইরে জড়ো হওয়া পিটিআই নেতাকর্মীদের ওপর নিরাপত্তা বাহিনীর হঠাৎ হামলা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তোলে। গুজবের আগুন যেন মুহূর্তেই ছড়িয়ে যায় রাজধানী থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র। অবশেষে চাপে পড়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ। তারা জানায় ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন, তাকে কোথাও সরানো হয়নি, তিনি আদিয়ালা কারাগারেই আছেন। তার অসুস্থতার খবর ভিত্তিহীন, তার চিকিৎসা ও নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি নেই। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। কর্তৃপক্ষের এই বিবৃতি পরিস্থিতিকে কিছুটা শান্ত করলেও প্রশ্ন পুরোপুরি মেটে না। তার পরিবারকে কেন দেখা করতে দেয়া হলো না? কেন কারাগারের বাইরে উত্তেজনা বাড়তে দেয়া হলো? এসব প্রশ্ন এখনো সমর্থকদের মনে ঘুরপাক খায়। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আরও এক ধাপ এগিয়ে দাবি করেন ইমরান খান কারাগারে থেকেও সাধারণ বন্দীর তুলনায় অনেক বেশি সুবিধা পাচ্ছেন। তিনি বলেন, ইমরান খানের খাবারের মেনু এমন যে 5 তারকা হোটেলেও তা পাওয়া যায় না। তার সেলে টেলিভিশন আছে, তিনি যে কোনো চ্যানেল দেখতে পারেন, ব্যায়ামের সরঞ্জাম রাখা আছে, এমনকি তার জন্য ডাবল বেডের ব্যবস্থাও রয়েছে। সরকারের বক্তব্য ইঙ্গিত দেয় ইমরান খানের নিরাপত্তা ও আরামে কোনো সমস্যা নেই, কিন্তু বিরোধীদের প্রশ্ন, তাহলে কেন বারবার তার অবস্থা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়? এই গুজব হঠাৎ তৈরি হয়নি, এর আগে আছে গত কয়েক বছরের উত্তাল রাজনৈতিক ইতিহাস। 2022 সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারানো, এরপর দুর্নীতি থেকে সেনাবাহিনীর সদর দপ্তরে হামলার উস্কানি, এমন নানা অভিযোগ, গ্রেফতার, জামিন, আবার গ্রেফতার, আর সবশেষে 2023 সালের আগস্ট থেকে টানা কারাবন্দী জীবন। এই দীর্ঘ টানাপোড়েন, অস্থিরতা আর সরকারের সঙ্গে তার সংঘাত, এসব মিলেই তাকে ঘিরে যে কোনো খবর মুহূর্তে আতঙ্ক তৈরি করে। তার সমর্থকদের কাছে তিনি শুধু নেতা নন, প্রতিরোধের প্রতীক। তাই তার সম্পর্কে একটুখানি গুজবও আগুনের মতো ছড়িয়ে পড়ে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান কি অবশেষে সামনে? বিশ্ব যখন ধোঁয়া উঠতে থাকা সীমান্তের দিকে তাকিয়ে আছে, তখন হোয়াইট হাউস জানাচ্ছে রাশিয়ায় পাঠানো হচ্ছে তাদের বিশেষ দূতকে। কে এই বিশেষ দূত যিনি যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন? তিনি আর কেউ নন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, যার উদ্দেশ্য সরাসরি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করা এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে এক সম্ভাব্য চুক্তির শেষ সুতোটুকু বাঁধা। সম্প্রতি এক পোস্টে ট্রাম্প জানান, মাত্র কয়েকটি বিষয়েই মতবিরোধ বাকি, যেন দীর্ঘ প্রায় 4 বছরের রক্তক্ষয়ী সংঘাতের জটিলতাকে তিনি সংকুচিত করলেন অল্প কিছু বাক্যে। আর গোটা বিশ্ব থমকে দাঁড়ালো একটা প্রশ্নে, এত সহজে কি যুদ্ধ থামে? যেখানে কিয়েভের ওপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত, সেখানে ইউরোপীয় নেতারা এখনো সন্দেহে তাকিয়ে আছেন মার্কিন রুশ আলোচনার দিকে। সেখানে ট্রাম্পের এ সিদ্ধান্ত স্পষ্ট করে দেয় যে তিনি যুদ্ধকে নিজের রাজনৈতিক সমাধানযোগ্য সমস্যার তালিকায় রেখেছেন। তবুও অস্বস্তি থেকেই যায়, যখন যুদ্ধ চলছে তখন টেবিলে বসে তৈরি হওয়া শান্তি চুক্তি কতটা বাস্তবসম্মত হতে পারে। আর যে পুতিন এখনো হামলা জারি রেখেছেন, তিনি কি সত্যি সমঝোতার পথে হাঁটতে প্রস্তুত?
প্রস্তুত। ট্রাম্পের বক্তব্যে আরেকটি অঙ্গীকার ছিল আরও চমকপ্রদ। তিনি নিজেই দেখা করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। কিন্তু সেটাও কেবলই তখনই যখন চুক্তি প্রায় চূড়ান্ত। পৃথিবীর সবচেয়ে আলোচিত যুদ্ধের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো যেন হঠাৎই ব্যক্তিগত সাক্ষাতের পর্যায়ে এসে দাঁড়াচ্ছে, যেন ইতিহাসের একটি অধ্যায় লিখিত হবে কয়েকজন মানুষের বন্ধ দরজার ভেতরকার কথোপকথনে। এই চুক্তির পেছনের গল্পটাও কম নাটকীয় নয়। যুক্তরাষ্ট্রের প্রাথমিক ২৮ দফা পরিকল্পনা নিয়ে যে অভিযোগ উঠেছিল এটি রাশিয়ার স্বার্থেই তৈরি, সেটা গোপন কূটনীতির উত্তাপ আরও বাড়িয়ে দেয়। পরে ইউক্রেনপন্থী ইউরোপীয় মিত্ররা সেই পরিকল্পনা সংশোধন করে নতুন সংস্করণ তৈরি করে। চুক্তির সূক্ষ্ম কিছু দ্বিধা এখনো রয়ে গেছে, স্বীকার করেছে মার্কিন কর্মকর্তারাও। আর ঠিক সেই সময় জেনেভা থেকে আবুধাবি পর্যন্ত গোপন আলোচনায় ব্যস্ত মার্কিন, রুশ এবং ইউক্রেনপন্থী প্রতিনিধিরা একই দিনে ৩০টি সমর্থক দেশের নেতারা ভিডিও কলে পরামর্শ করেছেন, যেন যুদ্ধক্ষেত্রের পাশাপাশি চলতে থাকা আরেকটি যুদ্ধ, যা শব্দের, পরিকল্পনার, চাপের এবং স্বার্থের। সবশেষে প্রশ্নটা আবার ফিরে আসে, এই পুরো আয়োজনের শেষে দাঁড়িয়ে শান্তি কি সত্যিই সম্ভব, নাকি এটি এক নতুন রাজনৈতিক খেলা যেখানে আলোচনার টেবিলে কথাগুলো যতই আত্মবিশ্বাসী শোনাক, মাটির ওপর বিস্ফোরণ এখনো থামেনি। হয়তো এই চুক্তি হবে, হয়তো হবে না, কিন্তু আজ যখন এক বিশেষ দূত মস্কোর পথে, পুরো পৃথিবী তাকিয়ে আছে। কেউ যুদ্ধের শেষ খুঁজছে, কেউ ক্ষমতার নতুন মানচিত্র। যুক্তরাষ্ট্র কি সত্যি ইউক্রেনকে একটা চাপে ফেলে দ্রুত শান্তি চুক্তি করাতে চাইছে? ট্রাম্পের ২৮ দফা পরিকল্পনা, এটা কি শান্তির নকশা নাকি ইউক্রেনকে কোণঠাসা করার এক ধরনের কূটনৈতিক ফাঁদ? আর সত্যিই কি রাশিয়া যুদ্ধক্ষেত্রে এগিয়ে থাকায় ওই চুক্তি না করলে ইউক্রেন আরও জমি হারাতে পারে? প্রশ্নগুলো ঝড় তুলছে, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই একের পর এক বিতর্কিত মন্তব্যে পুরো কূটনৈতিক ময়দানটাই ওলটপালট করে দিচ্ছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ডেডলাইন নেই। ডেডলাইন আমার কাছে তখনই শেষ হবে যখন যুদ্ধ শেষ হবে। থ্যাঙ্কসগিভিং এর আগে শান্তি চুক্তি চান, এই কথা বলার কয়েকদিন পর হঠাৎ এভাবে পিছিয়ে যাওয়া। ওয়াশিংটনে সেটাই এখন সবচেয়ে বড় রাজনৈতিক সিগন্যাল। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প আরও জানান, মস্কো আর কিয়েভের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে। রাশিয়া নাকি কিছু ছাড় দিতেও রাজি, তবে কি ধরনের ছাড় সেটা বলতে রাজি নন তিনি। এই পুরো আলোচনার কেন্দ্রে যে ২৮ দফার খসড়া চুক্তি, সেটা নিয়ে আবার নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। ট্রাম্পের ভাষায়, দ্যাট ওয়াজ জাস্ট এ ম্যাপ, নট এ প্ল্যান। অর্থাৎ এটা ছিল কেবল একটা ধারণা, কোনো চুক্তির পরিকল্পনা নয়। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। ওই ২৮ দফা থেকে ইতোমধ্যে কেটে ২২ দফায় নামানো হয়েছে জেনেভায় যুক্তরাষ্ট্র ইউক্রেন ইউরোপীয় প্রতিনিধিদের বৈঠকে। এখানেই শুরু সন্দেহ, ওয়াশিংটন কি চাপে ফেলছে ইউক্রেনকে? কারণ আলোচনাটির একটি বড় অংশ হয়েছে পর্দার আড়ালে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ আগামী সপ্তাহেই যাচ্ছেন মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে। এর আগে ব্লুমবার্গ জানিয়েছিল, অক্টোবরের এক ফোন কলে পুতিনের উপদেষ্টাকে নাকি উইটকফ বলেছিলেন একই সঙ্গে যুদ্ধবিরতি ফর্মুলা তৈরি করা যায় কিনা। এমনকি ট্রাম্প পুতিন কলের সম্ভাবনাও তোলা হয়েছিল। এই অভিযোগে ট্রাম্পের প্রতিক্রিয়া সরাসরি, দ্যাটস হোয়াট এ ডিল মেকার ডাজ। অর্থাৎ রাশিয়া ইউক্রেন দুই দিকেই বিক্রি করতে হয় দাবি, যা তার মতে স্ট্যান্ডার্ড নেগোসিয়েশন। তবে সবচেয়ে আলোচিত বক্তব্য এসেছে এখানেই। ট্রাম্প জানান, রাশিয়া বর্তমানে যুদ্ধক্ষেত্রে এগিয়ে। ইউক্রেন চুক্তি না করলে কিছু জমি যেভাবেই হোক হারাতে পারে আগামী কয়েক মাসে। আর তাই চুক্তি করা ইউক্রেনের স্বার্থে এমন একটা সিগন্যাল দিতে চেষ্টা করছেন তিনি। এখন প্রশ্ন, যুদ্ধের ময়দান কি কূটনৈতিক টেবিলে পরিণত হচ্ছে, নাকি শান্তি চুক্তির নামে নতুন করে শুরু হচ্ছে ক্ষমতার খেলা, যেখানে ইউক্রেন হয়তো নিজের ভবিষ্যৎ নিয়ে দর কষাকষির টেবিলে বসতে বাধ্য হবে? ট্রাম্পের ২৮ দফা মানচিত্র ধারণা নাকি চাপ? কেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরপর ৩ বার ভারতের সফর বাতিল করলেন? নিরাপত্তা নাকি আরও গভীর কূটনৈতিক কারণ?
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও তার ভারত সফর বাতিল করলেন। চলতি বছরে এটা তৃতীয়বারের মতো। সবকটি বারই বিভিন্ন কারণ উল্লেখ করা হলেও এবার প্রধান কারণ নয়াদিল্লিতে 2 সপ্তাহ আগে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলা। এতে অন্তত 15 জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। জানা গেছে, নিরাপত্তা মূল্যায়নের আলোকে নেতানিয়াহুর সফর স্থগিত থাকবে। এর আগে চলতি বছরের এপ্রিল এবং সেপ্টেম্বরেও তিনি সফর বাতিল করেছিলেন। তখন যথাক্রমে নির্বাচনী প্রস্তুতি এবং পুনর্নির্বাচনের ব্যস্ততাকে কারণ হিসেবে দেখানো হয়েছিল। বিশ্লেষকেরা মনে করেন, নেতানিয়াহুর ভারত সফর কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং বিশ্ব রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা বাড়ানোর একটি প্রচেষ্টা। 2023 সালের নির্বাচনী প্রচারণায় তার দল লিকুদ পার্টি এমন ব্যানার ব্যবহার করেছিল যেখানে মোদি, ট্রাম্প ও পুতিনের সঙ্গে নেতানিয়াহুর ছবি দেখা যায়। এটি মূলত আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধির উদ্দেশ্য। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। নেতানিয়াহুর শেষ ভারত সফর হয়েছিল 2018 সালে, আর মোদি প্রথমবার ইসরায়েল সফর করেছিলেন 2017 সালে। এরপর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। তবে নেতানিয়াহুর বারবার সফর বাতিল, নিরাপত্তা কি সত্যিই একমাত্র কারণ, নাকি এতে আরও কূটনৈতিক সূক্ষ্মতা লুকিয়ে আছে?